শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ। শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার এদের সবাইকে হত্যা করে এদেশকে মেধাশূন্য করার জন্য। তারা তাদের ত্যাগের মাধ্যমে অবশ্য আমাদের জন্য একটা রাস্তা রেখে গেছে যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। আমরা চাই সামনে আরো সুন্দর করে এটা পালন হোক, আমরা চাই তাদের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। গণতন্ত্রে ফেরাই শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বললেন ফখরুল। ফ্যাসিবাদের সহযোগী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যান নাগরিক কমিটির। গণমাধ্যমের স্বাধীনতায় বিন্দুমাত্র হস্তক্ষেপ নয় বললেন প্রেস সচিব। কর্মীদের বেতন দিতে না পারলে বন্ধ করা উচিত প্রতিষ্ঠান। এবং দ্রৌপদী কবি হেলাল হাফিজকে সর্বস্তরের শ্রদ্ধা। বাংলা একাডেমি ও প্রিয় প্রাঙ্গণ প্রেস ক্লাবে জানাজা, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি শম্পা বিশ্বাস। তন্ময়, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সব মানুষ স্মরণ করছে আজ। সেই সঙ্গে স্মৃতির মিনারে ভোর থেকেই দেখা গেছে শিশু কিশোর থেকে সব বয়সী মানুষের ঢল। তাতে সামিল হয়েছিল যারা তরুণ প্রজন্মের আছে তারাও। এবং সর্বস্তরের মানুষ ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। সবার কণ্ঠে ছিল জ্ঞানভিত্তিক রাজনৈতিক চর্চা এবং বুদ্ধিবৃত্তিক যে সমাজ গঠনের প্রত্যয়, সেটি। সহকর্মী সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখব বিস্তারিত। তাঁদের অপেক্ষায় কেটে গেছে 53 বছর, ফেরেনি কেউই। তাঁদের আত্মদানের ফসল লাল সবুজের এই নিশান, একটি স্বাধীন ভূখণ্ড। বাংলার সূর্য সন্তানদের খুঁজে ফেরার দিনটিতে তাই তো স্মৃতির মিনারে আসা। কুয়াশামাখা ভোর থেকেই স্মরণের এই মিছিলে সামিল শিশু থেকে বৃদ্ধ। ছিল তরুণ প্রজন্মের কান্ডারিরাও। ফুলেল শ্রদ্ধা জানান শহীদদের। তারা তাদের ত্যাগের মাধ্যমে অবশ্য আমাদের জন্য একটা রাস্তা রেখে গেছে যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। আমরা যে বর্তমান প্রজন্ম আছি, আমরা চাই সামনে আরো সুন্দর করে এটা পালন হোক, আমরা চাই তাদের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। বাংলাদেশ প্রতিষ্ঠার যে আদর্শ ছিল, যে মূল মন্ত্র ছিল, সেই মূল মন্ত্রের পথে পরিবর্তনটা হয়, তবেই সেই পরিবর্তন সদর্থক হবে এবং শুধু শহীদ বুদ্ধিজীবী না, সকল শহীদদের আত্মদান সফল হবে বলে আমি মনে করি। বাংলাদেশের আগামী জাতি যাতে সুসংহত হয়, তারা তার দেশকে ভালোবাসে এবং দেশকে বিশ্বের দরবারে উন্নত করতে পারে, সেটাই আমরা আশা করি। বেলা গড়াতেই ঢল নামে সর্বস্তরের মানুষের। বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থীরাও। সবার কণ্ঠে ছিল জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনের প্রত্যয়। সূর্য সন্তানদের প্রতি আমাদের যে ঋণ এবং দায়, যেটি আমি আগেও বলেছি, এখনো বলছি, সেটি শোধ করার প্রধান উপায় হচ্ছে আমাদের একটি মুক্তবৃত্তি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এই দেশ পুনর্গঠনে অবদান রাখা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করে ফ্যাসিবাদের উত্থান রুখে দেওয়া সহ সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশকে মাথা উঁচু করে এগিয়ে নেয়ার তাগিদ বিভিন্ন রাজনৈতিক দলের। কখনো যাতে বাংলাদেশে ফ্যাসিবাদ গেড়ে বসতে না পারে, আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ চাই। একই সঙ্গে সকল রকমের আধিপত্যবাদী শক্তির থেকে, শক্তির চোখে চোখ রেখে তাদের দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারে এরকম একটা সফটব্রেন বাংলাদেশ চাই। বুদ্ধিজীবীদের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটাই যারা ধারণ করে তারাই বারবার ফিরে আসবে এই বধ্যভূমিতে। 5 দশক পেরিয়ে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন আর বিতর্কিত ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিতের আশ্বাস মুক্তিযোদ্ধা উপদেষ্টার। মুক্তিযুদ্ধ করেছে 53 বছর আগে, এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে। আমার দেখার দরকার 71 সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবেই নির্ণীত হয়। বিজয়ের গান গাওয়ার আগেই লাখো প্রাণের আত্মত্যাগে বাংলার জমিন হয়েছিল রক্তশয্যা। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের হারানোর যে বেদনাবিধুর স্মৃতি, তাকে সঙ্গী করে নতুন প্রজন্ম
নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধকে সমস্ত আধিপত্যবাদের ঊর্ধ্বে রাখারও আহ্বান সবার কণ্ঠে। রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সাজিদ আরাফাত, এখন। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় গণতন্ত্রে ফেরা শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গেল 15 বছরে যেসব বুদ্ধিজীবী ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এরকম মন্তব্য করে। নাইম আবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নামে সর্বস্তরের ঢল। অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। সকাল 9:30টায় বিএনপির নেতাকর্মীরা আসেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। এ সময় বিএনপির সিনিয়র নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর সাথেই অন্তর্বর্তী সরকারের কাজ করতে হবে। কোনো বিরাজনীতিকীকরণ বিএনপি মেনে নেবে না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে সুযোগ তৈরি হয়েছে তার সদ্ব্যবহার করে একটি বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। সংগ্রামে যারা অবতীর্ণ হয়েছিলেন, একদিকে তাদের স্মরণে রাখা, আরেকদিকে এই জাতির ভবিষ্যৎ যেন সুন্দর হয়, ভবিষ্যৎ বাংলাদেশটি যেন সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা, সেটা আমাদের লক্ষ্য। এখনও আমাদের আশেপাশ থেকে যে হুমকি আসে, যে ধরনের অপপ্রচার এবং অপতথ্য দিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সেইটা আমরা এই শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদদের আত্মদানের মধ্যে দিয়েই, সেটাকে বুকে ধারণ করেই আমরা মোকাবেলা করছি। জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছি। সেই সুযোগকে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। এদিন শ্রদ্ধা জানাতে আসে জাতীয় নাগরিক কমিটি। 15 বছরে ফ্যাসিবাদদের সহযোগিতাকারী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যান করেন তারা। বাংলাদেশের বুদ্ধিজীবী অঙ্গনে অনেকেই আছেন যারা গোটা 15টা বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনামলকে তারা বৈধতা দিয়ে গেছেন। আমরা আজকের বুদ্ধিজীবী দিবসে তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা মনে করি বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের ইতিহাসকে যে আওয়ামীকরণ করা হয়েছে তার থেকে মুক্ত করবার যে একটা বুদ্ধিদীপ্ত লড়াই আছে, সে লড়াইয়ে তরুণরা অলরেডি নিপতিত হয়েছে। আমরা স্লোগান তুলেছি, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ফ্যাসিবাদের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকবার আহ্বান ছিল সব দল মতের। দাবি ওঠে জুলাই গণহত্যার বিচারেরও। শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী হত্যায় যারা যে সকল বুদ্ধিজীবীরা শহীদ হয়েছে তাদের যেমন হত্যা করা হয়েছে, তাদের যেমন বিচারের দাবি করছি, ঠিক একইভাবে এই 24শে গণ আন্দোলনে যে সকল ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। শ্রদ্ধা জানাতে আসে জাতীয় পার্টি, যদিও গণ অধিকার পরিষদ এটির তীব্র প্রতিবাদ জানায়। তাদের দাবি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনীতি করবার কোনো অধিকার নেই। জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে এখানে পাঠিয়েছে। আমরা সরকারকে বলবো, স্পষ্টভাবে বলতে চাই, বাংলার মাটিতে গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এখানে যেমন অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ, ঠিক তেমনি ছোট বড় সব ধরনের রাজনৈতিক দল, সামাজিক আর সাংস্কৃতিক সংগঠন। অন্তর্বর্তী সরকার সফল নাকি বিফল, অথবা সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও দেশের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে সবাই ঐক্যবদ্ধ, সে কথাই জানালেন তারা। এটাও বললেন, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে গড়তে চান সোনার বাংলাদেশ। নাইম আবির, এখন, ঢাকা। এর আগে ভোরে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তারা। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ভোরের আলো ফুটতেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
ফুলেল শ্রদ্ধা জানান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। এরপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। বিগলে বেজে ওঠে করুণ সুর। এরপর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা সহ দেশের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আইন উপদেষ্টা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান বুদ্ধিজীবীদের আত্মত্যাগেরই ধারাবাহিকতা। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। ঠিক 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেট। ঢল নামে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষের। বাঙালি জাতির দীর্ঘ লড়াই সংগ্রামে বুদ্ধিজীবীরা মেধা, মনন কিংবা লেখনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। তবে দীর্ঘ 53 বছরে বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন আজও অধরা রয়ে গেছে। তবে 24-এর এই গণ অভ্যুত্থান 71-এর সেই শহীদদের স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে হাসিব বিল্লাহ, এখন ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারি চাকরিতে সকলের অংশীদারিত্বে নিশ্চিত করা হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবন্ধী নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে বলেন, দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবন্ধীদের জন্য জেলা পর্যায়ে বিশেষ স্কুলের ও স্বাস্থ্যসেবা চালু করবে বিএনপি। এছাড়া প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের অংশীদারিত্ব নিশ্চিত করা হবে জানিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীরা যেন বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়োগ দেয়, সেজন্য ব্যবসায়ীদের বিশেষ করে ছাড়ের ব্যবস্থা নেওয়া হবে। সমান সুযোগ বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে। অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার, আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসেবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। গণমাধ্যমের স্বাধীনতায় এক বিন্দু হস্তক্ষেপ করছে না সরকার, এমনটা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভবিষ্যতেও কোনো হস্তক্ষেপ করবে না। বলেন, কর্মীদের বেতন দিতে না পারলে প্রতিষ্ঠান বন্ধ করা উচিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাহসী যোদ্ধা হিসেবে 13 গণমাধ্যম কর্মীকে দেয়া হয় সম্মাননা। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। রক্তঝরা জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সব খবর
গণমাধ্যম কর্মীরাই তুলে ধরেছিলেন পুরো জাতির সামনে। নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 6 জন সাংবাদিককে দিতে হয়েছে প্রাণ, আর আহত হয়েছেন শত শত গণমাধ্যম কর্মী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভার আয়োজন করে মাস্তুল ফাউন্ডেশন। অনুষ্ঠানে সাহসী যোদ্ধা হিসেবে 13 গণমাধ্যম কর্মীকে দেয়া হয় সম্মাননা। সবাই উঠে আসে সেই দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফ্যাসিবাদ সরকারের আদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের নির্মমতার কথা। আহত গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেন, গণমাধ্যম কর্মীরা সবার খোঁজ নিলেও তাদের খোঁজ নেওয়ার কেউ যেন নেই। উপর থেকে একটা হেলিকপ্টার আসলো, মানে আগেই হয়তো তারা ওয়াচ করছিল, আমি জানি না, তো ওরা এসে গুলি ছুরি করলো। তখন আমি কোনো রকম মাথায় করে হেলমেটও নাই মাথায়, যাওয়া শুরু করলাম, তখন একটা গুলি এসে আমার হাঁটুতে লাগলো। গণমাধ্যমের সহযোগিতা চাই, কিন্তু গণমাধ্যমের যে মানুষের কিছু সহযোগিতা প্রয়োজন হয়, মানে সেটা সবাই ডাকে, কিন্তু পরে দেখা যায় যে আমরাই অনেক সময় শিকার হয়ে যাই। বেসরকারি টিভি চ্যানেল তাদের কিন্তু রেসপেক্টর ম্যানেজমেন্ট খুবই দুর্বল, মানে কারণ নাই, কেউ আহত হলে বা ইয়ে হলে সব হিজুজ হুজুজ। জুলাই আগস্টের আন্দোলনে সাংবাদিকদের উপর যে ক্ষোভ ফুটে উঠেছিল তার জন্য কিছু গণমাধ্যমকে দায়ী করেন সাংবাদিক নেতারা। তাদের বিচারের দাবি জানান তারা। স্বৈরাচার যে ছিল সে ভুলে ভেবে উঠেছে কিন্তু আমাদের এই গণমাধ্যমের কিছু লোকের, কতিপয় লোকের কারণে। এবং এই কতিপয় লোকটা কারা? যারা মনে করেন তেল দেশের তোষামতি করেছে। গণমাধ্যম কর্মীদের উপরে হামলার পিছনে 2টি গণমাধ্যম সবচেয়ে বড় দায়ীর ভূমিকা পালন করছে, তারা সবচেয়ে বেশি দায়ী, তাদের বিচার আমার এখান থেকে চাওয়া উচিত। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর তালিকায় বাংলাদেশ যে ঝুঁকিপূর্ণ হিসেবে উঠে এসেছে তার জন্য হাসিনা সরকারকেই দায়ী করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিন্দু পরিমাণ হস্তক্ষেপ করেনি, করবে না বলেও মন্তব্য করেন। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। আপনার ওয়েবসাইট চালানো দরকার নাই, আপনার কিছুই চালান। আপনার জার্নালিজম একটা কন্টেন্ট করা অনেক টাকার বিষয়, জার্নালিস্টদেরকে অনেক ইনভেস্ট করতে হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা যেন নিশ্চিত হয় সেই প্রত্যাশা করেন সাংবাদিকরা। কালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 545 জনে, আর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 98,188 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছর মোট ভর্তি রোগীদের মধ্যে 58,917 জন ঢাকার বাইরের রোগী। ঢাকার 2 মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন 39,271 জন। ডিসেম্বরের প্রথম 13 দিনে ডেঙ্গু আক্রান্ত 6,719 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে 57 জনের। এবছর সবচেয়ে বেশি 30,879 জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে 135 জনের মৃত্যু হয়েছে। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, এই মৃত্যুর সংখ্যা 173 জন। গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রাজশাহীতে 43 শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে বক্তারা জানান, নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে শহীদ পরিবারের সাথে থাকবে ফাউন্ডেশন। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, জুলাই স্মৃতিতে কাতর, বিষণ্ণ, বিমর্ষ, অসহায়। রাজশাহীর ফরাদপুর গ্রামের নুরসাদ খাতুন জুলাই আন্দোলনে স্বামী মিনারুল ইসলামকে যখন হারিয়েছেন তখন 7 মাসের অন্তঃসত্ত্বা তিনি। 8 বছর চেষ্টা করে যে সন্তানের সুখবর পেয়েছিলেন, স্বৈরাচার মুক্তির আন্দোলনে এক গুলিতে চূর্ণ বিচীর্ণ হয়েছে সে স্বপ্ন, যা এখন শুধুই অশ্রু হয়ে গড়ায় দুচোখ বেয়ে। রাজশাহী বিভাগ জুড়ে এমন 63টি শহীদ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তাকে মেরে ফেলা হয়েছে, এই শেখ হাসিনা সরকার আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে। আমি এটার বিচার চাই, সুস্থ বিচার চাই।
আহত অবস্থায় তাকে ভ্যানে উঠিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আমার একটা ছোট ছেলে আছে, তাকে নিয়ে আমি এখন দিশেহারা হয়ে গেছি। পুলিশকে নিজেদের মোরালিটি বাড়িয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তারা। সকল স্বৈরাচারের দোষরের মামলা পুলিশ নিজ দায়িত্বে করে নেবেন। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, শেখ মুজিব ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিলেন। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেক বোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। পরে অতিথিরা সবাই মিলে রাজশাহী বিভাগের 43টি পরিবারের প্রত্যেক পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক। সকালে নগরীর সেভরন ক্লিনিককে গণ অভ্যুত্থানে আহত নিবন্ধিত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। আহতদের কারো চোখে বুলেট বিঁধেছে, কারো চোখে পড়েছে পাথর কিংবা টিয়ার শেলে আঘাতপ্রাপ্ত। ক্ষতিগ্রস্তরা চোখ নিয়ে এখন সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়া হবে। চক্ষু সেবায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে। একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কতটুকু হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। বুকের ভেতর এমন লাল কষ্ট নীল কষ্ট নিয়ে চিরবিদায় নিলেন দ্রৌপদী প্রেমের কবি হেলাল হাফিজ। দুপুরে বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2 দফা জানাজা শেষে ভক্ত ও অনুরাগীদের ভালোবাসা ও প্রণয়ের শ্রদ্ধায় তীর্থে সিক্ত হন কবি। পংক্তিমালার মতোই একদিন এই পথের নির্লোভ ভ্রমণে বিদায়ী অভিবাদনের মঞ্চে কবির কবিতা কবি দিয়ে গেলেন সবাইকে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কেউ বলেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। জন্মাবধি ভেতর থেকে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ দ্রৌপদী ডাক। শেষবারের মতো সভ্যতা ও শুভ্রতাকে বকে নিয়ে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ এলেন নীরবে। লাশবাহী ফ্রিজিং গাড়িতে চড়ে কাফনে মুড়িয়ে শেষ বিদায় নিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে এলেন জন্মাবধি ভেতর থেকে ডেকে যাওয়া এক রঙিন পাখি। একাডেমির নজরুল মঞ্চে ভক্ত, অনুরাগী ও বিশিষ্টজনদের শোক আর শ্রদ্ধার ফুলে সিক্ত হয় কবির মরদেহ। কবি ভক্তের ভাবনায় তখন কতটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত নাও যতটুকু তোমাকে মানায়। প্রিয় কবিকে শেষবারের জন্য দেখতে এসে ভক্ত ও পরিবারের সদস্যরা বলেন, অর্থের জন্য নয়, তিনি লিখতেন জীবনের জন্য। হয়তো এভাবেই নত হতে হতে হবে পৃথক পাহাড়, মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে দ্রৌপদী আকাশ। চাচ্ছ শেষ সময়টা তো অনেকদিন তো একা থেকেছো, শেষ সময়টা যদি আমাদের সাথে থাকো আমাদেরও ভীষণ ভালো লাগবে, তুমিও সুস্থ হয়ে পাবে। তারুণ্যের তেজ কিভাবে সংগ্রামে কাজে লাগাতে হয় সেই বাণীও দিয়েছেন, বিরহের বেদনাও বুঝিয়েছেন। তো প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে তিনি আমাদের মাঝে বসবাস করবেন। 69-এর গণ অভ্যুত্থান বলেন, আমাদের এরশাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এবং পরবর্তীতে এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওনার এই কবিতার পংক্তি আমরা গ্রাফিতিতে দেখেছি। বাংলা একাডেমিতে জানাজা শেষে দ্বিতীয় জানাজার জন্য কবির মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় প্রাঙ্গণ জাতীয় প্রেস ক্লাবে। সেখানেও তাকে শেষ বিদায়ের শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে কবির সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনরা বলেন, যতদিন দেশে মিছিল, সংগ্রাম আর দ্রোহ থাকবে ততদিন তার কবিতা হয়ে উঠবে আরও উজ্জীবিত। তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন, একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে। উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেঁটে দিয়েছেন। আমরা যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন
হেলাল হাফিজ বেঁচে থাকবেন। এর চেয়ে বড় পাওনা কোনো কবির হতে পারে না। কবিতায় বেদনাকে কাঁদতে না বললেও ভক্তদের কাঁদিয়ে পৃথিবীর প্রেম সাঙ্গ করে অনন্ত পথের দিকে যাত্রা করলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। কবির লেখা প্রস্থান কবিতার মতো হৃদয়ে অনুরণ তোলে সেই সব বিরোহী বর্ণমালা। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে? আমি না হয় ভালোবেসেই ভুল করেছি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সম্মান ও সমতার ভিত্তিতে ভারত সহ সব দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক যেসব দল আছে তাদের রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। দুই পক্ষের স্বার্থই আছে দুই পক্ষের সাথে। সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমি আশা করি যে অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথেই ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। গত 15 বছরে জেনে বুঝেই ট্যাগিংয়ের রাজনীতি চলেছে এবং এখনও এই ধরনের রাজনীতি চলমান আছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার শাহবাগে মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গীয় সাহিত্য সভা আয়োজিত নিজের লেখা আমি আবু বকর বই নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার নিন্দা জানান তিনি। আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের সামাজিক সম্পর্ক নষ্ট করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় সাহিত্য চর্চার মাধ্যমে সব রকমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান আসিফ নজরুল। গ্যাসের সংকট কেটে গেলে ইউরিয়া সারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আমরা তো গ্যাস সংকটের মধ্যেই আছি, কারণ গ্যাস তো গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। সেই জন্যই আমরা কখনো এই কারখানা কখনো ওই কারখানা এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি, যেন দেশে সারের সংকট না থাকে। জাতীয় দলে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় বিসিবিও। তার দলে ফেরা না ফেরার বিষয়টি পুরোপুরি সাকিব আর নির্বাচকদের উপর ছেড়ে দিচ্ছে বোর্ড। এদিকে প্রথমবার আয়োজিত নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নারী আম্পায়ারদের পরখ করতে চায় বিসিবি। নোমান আব্দুল্লাহর প্রতিবেদন। সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। ভারতের কানপুরে বসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসান আর ফেরেননি ওয়ানডেতেও। মাঝে দেশে ফিরতে চাওয়া আর বাধার মুখে পড়ার পর আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ওয়ানডে সিরিজেও খেলেননি তিনি। তবে কি সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই ইতি? চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাওয়ার যে আকুতি তার ছিল, সেটি কি পূরণ হবে? এসব প্রশ্নের উত্তর জানা নেই খোদ বিসিবিরও। লাস্টটা ছিল কি ঢাকায় খেলতে পারবে নাকি, এই পর্যন্ত ছিল। বাইরে খেলার এটা ওরও ব্যাপার, ও অ্যাভেলেবেল নাকি, অনেক কিছুর ব্যাপার। এটা তো বোর্ডের প্ল্যান, তো পরের কথা বোর্ডের কিছু না। নেক্সট টিম সিলেকশন হলে অল ক্রাইটেরিয়া ফুলফিল করে সাকিবুল হাসান টিমে আসবে কি সামনে, এটা তখন সিলেক্টেডদের ব্যাপার। এদিকে সাকিব মুশফিকবিহীন বাংলাদেশ দল কাটাচ্ছে ভয়াবহ বাজে সময়। উইন্ডিজের বিপক্ষে টানা 11 ওয়ানডে জয়ের পর এবার হলো ধবল ধোলাই। আফগানিস্তানের কাছেও হেরেছে সিরিজ। সিনিয়রদের অভাবে যাদের এগিয়ে আসার কথা, সেই লিটন দাসরাও অফ ফর্মে। বড় প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে কি তাহলে পথ হারালো বাংলাদেশ? শ্রীলঙ্কাও এই থ্রুতে গেছে। আমাদের আগে 4 প্লেয়ার ডিপেন্ডেন্টনেস ছিল অনেক। যদি আমাদের ধরেন লিটন দাস ফর্মে চলে আসে, সো দ্যাট উইল বি অ্যাডিশনাল। লিটন দাসের লিড নিতে হবে। ছেলেদের ক্রিকেটে ক্রান্তি লগ্নে নারী ক্রিকেটে নবযুগে যাত্রা করতে যাচ্ছে বিসিবি। প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট। 3 দিনের ম্যাচে সে আসরে নারী ক্রিকেটারদের পাশাপাশি নারী আম্পায়ারদেরও পরখ করতে চায় বোর্ড। লাস্ট 2 বছরে মেয়েরা কিন্তু উঠে এসছে। এই মেয়েদের ট্রেনিং পারপাসে আমরা ইউজ করব এই টুর্নামেন্ট, মানে তাহলে তাদের এক্সপিরিয়েন্স গেইন করে। তারপরে
কিছু ইয়াঙ্গার আম্পায়ার। 21 ডিসেম্বর রাজশাহীতে শুরু হতে যাচ্ছে নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। শান্তবাজারের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ। শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার এদের সবাইকে হত্যা করে এদেশকে মেধাশূন্য করার জন্য। তারা তাদের ত্যাগের মাধ্যমে অবশ্য আমাদের জন্য একটা রাস্তা রেখে গেছে যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। আমরা চাই সামনে আরো সুন্দর করে এটা পালন হোক, আমরা চাই তাদের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। গণতন্ত্রে ফেরাই শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বললেন ফখরুল। ফ্যাসিবাদের সহযোগী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যান নাগরিক কমিটির। গণমাধ্যমের স্বাধীনতায় বিন্দুমাত্র হস্তক্ষেপ নয় বললেন প্রেস সচিব। কর্মীদের বেতন দিতে না পারলে বন্ধ করা উচিত প্রতিষ্ঠান। এবং ধ্রুপদী কবি হেলাল হাফিজকে সর্বস্তরের শ্রদ্ধা। বাংলা একাডেমি ও প্রিয় প্রাঙ্গণ প্রেস ক্লাবে জানাজা, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এই ছিল শান্তবাজারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।